পরিণীতা সিজন 2 দশম পর্ব। তড়িৎবেগে চোখ মেলল উচ্ছ্বাস, ছ্যাঁত করে উঠল বক্ষপট, ছিটকে দূরে সরল প্রাণনেশার কাছ থেকে। প্রাণনেশা ঢুলতে ঢুলতে আবার টান টান হয়ে শুয়ে পড়ল। উচ্ছ্বাসের চোখে মুখে আতঙ্ক, বক্ষের প্রতিটি কোষে টনটনে ব্যথা নিমেষেই ছড়িয়ে পড়েছে। এটাই শোনার বাকি ছিল। এমন একটা অবস্থায় প্রাণনেশা প্রত্যুষের নাম নিল। উচ্ছ্বাস ভাবতে পারল না ওদের ভেতরকার সম্পর্কের কথা। হৃৎপিণ্ড ছলাৎ করে লাফাচ্ছে। এই শীতের মাঝেও ঘেমেছে উচ্ছ্বাস। প্রাণনেশা আর প্রত্যুষ, না না, এ হতে পারে না। প্রত্যুষ শুধুমাত্র প্রাণনেশার কাজিন, এর বাইরে কিছু না। কিন্তু এমন একটা অবস্থায় কেউ কাজিনের নাম নেয় না তো। তবে প্রাণনেশা যে নিল। প্রাণনেশার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো উচ্ছ্বাস। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। প্রথমবার কাউকে ভালোবেসে ছিল ও। আপন জনহীন এই দুনিয়ায় একটা মানুষকে আপন করে নিতে চেয়েছিল। সে মানুষটাও অন্যের নাম জপছে। দুপা আগালো উচ্ছ্বাস। ছাগলামো করে ঘুমিয়ে গেছে প্রাণনেশা। সেই ঘুমন্ত প্রাণের দিকে তাকিয়ে আওড়ালো উচ্ছ্বাস। প্রাণ পাখি, যে হৃদয়ে শুধুমাত্র তুমি থাকো, সেই হৃদয়টা ভেঙো না প্লিজ। গটগটিয়ে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল উচ্ছ্বাস। চলেই তো যাচ্ছিল, প্রাণনেশা থেকে বিদায় নিতে এসেছিল শুধু। ইস, না আসলেই বোধহয় ভালো হতো। উচ্ছ্বাসের মনে হচ্ছে ওর ভেতরে কিছু ভাঙছে, কষ্ট হচ্ছে ওর। বুকের মধ্যে অদ্ভুত এক শূন্যতা অনুভূতি হচ্ছে। প্রাণনেশাকে তো নিজের অনুভূতিটুকুও জানানো হলো না। আদেও কোনো দিন হবে কি? ফুলে সজ্জিত বিছানার একবারে মধ্যমণিতে গোল হয়ে বসে আছে আরিশা। বড়রা মিলে লাল টুকটুকে একটা শাড়ি পরিয়ে দিয়েছে ওকে। চিবুক পর্যন্ত লম্বা ঘোমটা টেনে দিয়ে বসিয়ে রেখে গেছে। বলে গেছে স্বামী না আসা পর্যন্ত এইভাবেই বাধ্য মেয়ের মতো বসে অপেক্ষা করতে। আরিশা তাই করছে, প্রিয়মের অপেক্ষা। ঘরময় বেলি আর গোলাপ ফুলের কড়া ঘ্রাণে আরিশার নেশা ধরে যাচ্ছে। এই চেনা বাড়ি, চেনা ঘর নিয়ে দু চোখে অসংখ্য চমকপ্রদ স্বপ্ন ছিল ওর। এই ঘরের প্রতিটা আসবাবের ছোঁয়া আছে ওর। যখন অধিকার ছিল না, তখনও আরিশা এই কক্ষের ওপর কবজা রেখেছে। কারণ কক্ষের মালিকটাই তো ওর ছিল। আর এখন তো হাতে কলমে অধিকার পেয়ে গেছে। আরিশাকে আর পায় কে? মিষ্টি স্বপ্নটা যে পূরণ হয়েছে ওর। আরিশা আর ধৈর্য ধরে বসে থাকতে পারল না। ঘোমটা খুলে নেমে দাঁড়ালো বিছানা থেকে। আশ্চর্য, ছেলেটা গেল কই? সে কি ভুলে গেছে যে আজ তার বিয়ে করা বউ তার জন্য অপেক্ষা করছে? আজ যে ওদের বাসর রাত। ঘড়ির দিকে তাকালো আরিশা। রাত বাজে 2:30। এখনও প্রিয়মের আসার নামগন্ধ নেই। নাক ফুলালো আরিশা। ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো নিজেকে। নিজের দিকে তাকিয়ে নিজেই লজ্জা পেল ও। উফ, কি অসহ্য অনুভূতি! মনে হচ্ছে হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে বেরিয়ে আসবে। সাইড টেবিল থেকে প্রিয়মের ফ্রেম বাঁধানো ছবিটা তুলে নিল আরিশা। আলতো হাতে বুলিয়ে ঠোঁট ছোঁয়ালো বাঁধানো কাচের ওপর। আরিশার লিপস্টিকের দাগ বসলো সেথায়। মোহময় দৃষ্টিতে তাকালো আরিশা। ঘোরময় কণ্ঠে আওড়ালো, প্রিয়ম ভাই, কোথায় তুমি? বলেই যেই না পেছন ফিরল, তখনই কারো চওড়া বুকের সাথে কপাল ঠেকল ওর। ভয়ে আরিশা লাফিয়ে দুপা পেছনে যাবে, তার আগেই দুটো বলিষ্ঠ হাত ওর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিল। প্রিয়মের ছবিটা বুকে নিয়েই পিট পিট করে চোখ মেলল আরিশা। অমনি দৃষ্টি মিলল একজোড়া নিশালো নিশ্চল অখির সাথে। আরিশা অভিভূতের ন্যায় তাকিয়ে থাকলো প্রিয়মের দিকে। মানুষটার সাথে চোখ মিললে জাগতিক সব মায়া বৃথা মনে হয় আশেপাশে সব কিছু ধ্বংস হয়ে গেল। আরিশা নিষ্পলক চেয়ে থাকবে ওর নিজের একান্ত বাম
প্রকোষ্ঠে যত্ন করে সাজিয়ে রাখা পুরুষের দিকে। অনেকটা সময় পর প্রিয়ম ছাড়ল আরিশাকে। আরিশা মাথা নোয়ালো, পরপর ঝুঁকে ব্যস্তভাবে প্রিয়মের পা ধরে সালাম করল। প্রিয়ম পিছিয়ে যায় দুপা। আরিশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, গম্ভীর দৃষ্টিতে তাকালো প্রিয়ম। কণ্ঠে গভীর গাম্ভীর্য ঢেলে দিয়ে বলল, এভাবে মাথা ঝুঁকিয়ে সালাম করা উচিত না। একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা যাবে না। এমন আর করবি না। বাধ্যের ন্যায় চট করে মাথা ঝাঁকালো আরিশা। প্রিয়ম গিয়ে পা ঝুলিয়ে বসলো বিছানার ওপর। আরিশার সমানে হাত কচলাচ্ছে, বুক ধুকপুক করছে ওর। প্রিয়ম অভিমান করেছিল আরিশার ওপর। সেই যে আরিশা ওর বাবাকে প্রিয়মের নাম বলতে পারেনি। এরপর থেকে প্রিয়ম কথা বলে না ওর সাথে। এমনকি ওদের বিয়ের সময় পর্যন্ত কথা বলেনি প্রিয়ম। ওর দিকে হেসে হেসে কথা বলেছে সবার সাথে, শুধু আরিশা ছাড়া। আরিশা কতবার চেষ্টা করেছে প্রিয়মের সাথে কথা বলার জন্য। ওর হৃদয়টা যে মুখিয়েছিল প্রিয় মানুষটার কথা শোনার জন্য, তবে প্রিয়ম বলেনি। আরিশার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো প্রিয়ম। দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরিশা। প্রিয়ম নিরেট কণ্ঠে ডাকলো ওকে, আরু কাছে আয়। আরিশা নতমস্তকে ধীর পা ফেলে এগিয়ে আসলো প্রিয়মের কাছে। প্রিয়ম হাত টেনে ধরে বসালো ওকে সামনে। পাঞ্জাবির পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করলো। আরিশার থুতনি ধরে মুখটা তুলল। টলমল দৃষ্টি তুলে তাকালো আরিশা। প্রিয়ম হাত বুলিয়ে দিল ওর লাল লাল গালে। সূক্ষ্ম হেসে বলল, তোর সাথে অনেক হিসেব নিকেশ বাকি আছে জান। ছোট বক্সটা খুলল প্রিয়ম। একটা হিরে খচিত নাকফুল। ছোট্ট নাকফুলে একটা হিরে জলজল করছে। প্রিয়ম আলতো হাতে নাকফুলটা পরিয়ে দিল আরিশার নাকে। আরিশা লজ্জায় গুটিয়ে বসল। প্রিয়ম তাকালো ওর লজ্জারাঙা মুখশ্রীর দিকে। আরিশার নাকে নাকফুলটা দীপ্তি ছড়াচ্ছে। প্রিয়ম আপাদমস্তক স্ক্যান করলো ওকে। ওর বহু প্রতীক্ষার ভালোবাসা, যাকে পেতে অনেকটা কসরত পোহাতে হয়েছে ওকে। প্রিয়ম ঘনিষ্ঠ হয়ে বসলো ওর সাথে। নম্র স্বরে বলল, বাসর রাতে বউকে নাকি গিফট দিতে হয়, সেটা আজকেই জেনেছি। এটা আনতে গিয়ে দেরি হয়েছে। মুখে কুলু পেটে মাথা নিচু করে বসে থাকলো আরিশা। প্রিয়ম এক দৃষ্টিতে চেয়ে থাকলো ওর দিকে। আরিশা কণ্ঠ খাদে নামিয়ে বলল, এখনও আমার উপর রেগে আছো প্রিয়ম ভাই? না, তোর উপর কোনো কালেই রেগেছিলাম না আমি। কথা বলছো না যে? বেশি কষ্ট দিয়ে ফেলেছি? কষ্ট পেলে আমাকে মারো, কাটো, যা ইচ্ছা করো, বাট কথা বলা বন্ধ করো না। ক্ষণকাল নীরবতায় কাটল। হঠাৎই প্রিয়ম অপ্রত্যাশিত বলল, তোর যে মরার এত ইচ্ছা সেটা তো জানতাম না। কি? ওই যে গলায় ফাঁস দিতে গিয়েছিলি, এত কষ্ট করলি কেন জান? আমাকে বলতি, আমি তো গলাটা যত্ন করে টিপে দিতাম। প্রেমিকার এইটুকু কথা তো রাখাই যায়। হতভম্ব হলো আরিশা। অবাকের রেশে ঠোঁট দুটো গোল আকৃতি হয়ে গেল। এই জন্য ছেলেটা টু শব্দ করছিল না ওর সাথে? এটাই তাহলে আসল কারণ? অথচ আরিশা এটা ভেবে কষ্ট পাচ্ছিল প্রিয়ম হয়তো ওই দিনের ঘটনার জন্য অভিমান করে আছে। চকচকে দৃষ্টিতে তাকালো আরিশা। মুহূর্তেই নরম খোলস থেকে বেরিয়ে আসলো ও। জাপটে জড়িয়ে ধরল প্রিয়মের বাহু। গদগদ হয়ে বলল, এই জন্য রেগেছিলা বুঝি? ছোট ছোট চোখে তাকালো প্রিয়ম। আরিশা শিশুর ন্যায় ঠোঁট উল্টে বলল, সেদিন যদি অমন না করতাম তুমি বুঝি বের হতে রুম থেকে? আগে তো নিজেই রুমে খিল দিয়ে বসেছিলে। জানি আমার দোষ ছিল, কিন্তু সেই দোষের শাস্তি ওভাবে নিজে থেকে সরিয়ে তারপর দিতে হবে কেন? তুমি আমাকে কেটে ফেললেও আমি টু শব্দ করতাম না। আর আমি তো সিরিয়াসলি ওড়না পেঁচাইনি, ওটা নাটক ছিল, তোমাদের ভয় দেখানোর জন্য। দরজা বন্ধ করার পর আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। তারপর আমার মাথায় এলো আমি সুইসাইড করার চেষ্টা করলে সেই খবরটা সবাই তোমাকে গিয়ে দেবে। তারপর তুমি বেরিয়ে আসবে আমাকে আটকানোর জন্য। ওরা যতক্ষণ দরজায় বাড়ি দিচ্ছিল আমি ততক্ষণ বিছানার উপরে বসেছিলাম। তোমার ডাক শোনা মাত্রই আমি ওড়না পেঁচিয়েছিলাম ফ্যানে। নয়তো বলো, কারোর ফাঁস নিতে এত সময় লাগে?
বলদ বনে তাকালো প্রিয়ম। আরিশা দাঁত দেখিয়ে হাসলো, ফটফটে গলায় উত্তর দিল, আইডিয়াটা দারুণ না? আমি তো। প্রিয়ম সহসা নিজের তর্জনী আঙুল আরিশার ঠোঁটে চেপে ধরল। ব্যাস, আরিশার শব্দ হারিয়ে গেল। কাপা দৃষ্টি তুলে তাকালো ও। প্রিয়মের নেশালো চোখ, ঘোর আচ্ছন্ন দৃষ্টি সব মিলিয়ে এলোমেলো হয়ে গেল আরিশা। প্রিয়ম ফিসফিসিয়ে টালমাটাল স্বরে বলল, অনেক কথা বলেছিস জান, আর না, আজকের রাতটা আমার। আজ শুধু আমার মর্জিই চড়বে। ঢোক গিলল আরিশা। শরীরের রক্ত ছলাৎ করে উঠল। পুরো দেহে শিরশিরে অনুভূতি হচ্ছে। আরিশা মৃদু কাঁপছে। ওর কাঁপাকাঁপি আরেকটু বাড়িয়ে দিয়ে প্রিয়ম আলতো হাতে বিছানায় শোয়ালো ওকে। পর নিজেও আধশোয়া হয়ে কাছে এলো ওর। লজ্জায় তখন আরিশার গায়ে কাঁটা দিচ্ছে। কোথাও মুখ লুকোনোর প্রয়াস চালাচ্ছে মেয়েটা। তবে নিজের লজ্জারাঙা মুখ লুকোনোর কোনো সুদৃঢ় জায়গা খুঁজে পাচ্ছে না। প্রিয়ম নিজের সমস্ত ভার ছেড়ে দিল আরিশার ওপর। হাঁসফাঁস করে তাকালো মেয়েটা। তিরতির করে কাঁপছে ঠোঁট দুটো। প্রিয়মের ঠোঁট দুটো আরিশার শীর্ণ কাঁধে নেমে আসে। থরথরিয়ে কেঁপে উঠল আরিশা। পরক্ষণেই তীব্র ব্যথায় কোকিয়ে উঠল ও। প্রিয়ম দাঁত বসিয়ে দিয়েছে ওর ঘাড়ে। ব্যথায় আরিশার চোখে জল এলো। রক্ত না বেরোনো পর্যন্ত মাথা তুলল না প্রিয়ম। এদিকে আরিশার অবস্থা বেহাল। ব্যথা থেকেও নিস্তার পেতে ভেজা গলায় আওড়ালো, প্রিয়ম ভাই প্লিজ। প্রিয়মের মায়া হলো না। আরিশার কথা আমলে নিল না ও। কথা মতো নিজের মর্জি চালিয়ে তারপরই মাথা তুলল প্রিয়ম। ফের তাকালো আরিশার পানে। মেয়েটার অশ্রুসিক্ত অখি বুঝে সহ্য করছে স্বামীর ভালোবাসা। ভালোবাসা নাকি শাস্তি? শাস্তিই বোধ হয়, নয়তো প্রিয়ম কখনো তার আরুর সাথে এতটা রুড হতে পারে না। চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়াচ্ছে আরিশার। প্রিয়ম আলতো হাতে মুছে দিল ওর অশ্রু। ঘোর লাগা কণ্ঠে বলল, সরি জান, এটা তোর শাস্তি। এই কদিন অসম্ভব কষ্ট দিয়েছিস আমাকে। এইটুকু কষ্ট তো আমার তরফ থেকে তোরও পাওনা ছিল। আরিশা দাঁতে দাঁত চেপে সহ্য করল। প্রিয়ম নিজের ওষ্ঠদ্বয় দ্বারা আরিশার ব্লাশ মাখানো গাল ছুঁয়ে দিল। পরপর সিক্ত চুম্বন আঁকল নাকে, কপালে, থুতনিতে। আরিশার মরি মরি অবস্থা তখন। অস্থির অশান্ত হৃদয়। শরীর প্রিয়মের কবজায়। চোখ দুটো খিচে আছে আরিশা। আচমকায় ছেলেটা ওর অধর আঁকড়ে ধরল। অনেক কসরত ফুইয়ে আরিশা সয়ে নিল কাঙ্ক্ষিত পুরুষের অকাঙ্ক্ষিত ছোঁয়া। প্রিয়ম এই প্রথমবার এতটা উতলা হয়ে ভালোবাসলো। নরম ছোঁয়া পালাক্রমে গাঢ় হলো। 6 বছরের তৃষ্ণার্ত হৃদয়ে সবটুকু ভালোবাসা ঢেলে দিল আরিশার নিকট। বাইরের নিস্তব্ধতা বাড়ার সাথে সাথে প্রিয়মের ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ল। দুজন কপোতির ভালোবাসাময় নতুন জীবনের শুরু হলো। ভূঁইয়া বাড়ির বিয়ের পাট চুকেছে। একটা নতুন শীতের সকাল সবার জীবনে আগমনী বার্তা নিয়ে এসেছে। কক্ষের জানালাগুলো বন্ধ, তার উপর পর্দা টানা। সূর্যের সোনালি রশ্মি অনেক কসরত পুইয়ে পর্দার ফাঁকফোকর দিয়ে কক্ষে ঢোকার পায়তারা চালাচ্ছে। তবে অনেকাংশে ব্যর্থই হচ্ছে বোধ করি। কারোর উষ্ণ নিঃশ্বাসে মুখের ওপর আছড়ে পড়তে ঘুম ভাঙল আরিশার। টেনে হিচড়ে চোখ দুটো খুলতেই ঝাপসা দৃষ্টি স্পষ্ট হয়ে ধরা দিল ফুলে সজ্জিত কক্ষ। আরিশা মাথা থেকে ছুটে যায় কালকের ঘটনা। ও মনে করে হয়তো নিজের কক্ষেই আছে ও। দুর্বল দেহ নিয়ে উঠে বসতে যাবে তখনই খেয়াল আসলো দুটো শক্তপোক্ত বাহু সাপের মতো পেঁচিয়ে আছে ওকে। চওড়া বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঠেসে রেখেছে ওর মস্তিষ্ক। আরিশা হকচকিয়ে মাথা উঁচিয়ে চাইল। নজরে এলো প্রিয়মের ফর্সা ঘুমন্ত মুখ। ঘুমন্ত মস্তিষ্ক সজাগ হলো সহসা। অবাকের রেশে আরিশা ঠোঁট দুটো আলাদা হয়ে যায়। আশ্চর্য, এত বড় একটা বিষয় কি করে ছুটে গেল ওর মস্তিষ্ক থেকে। 6 বছরের অপেক্ষার পূর্ণতা পেয়েছিল ওরা দুজনে।
প্রিয়ম ভাই ও স্বামী। আরিশার হৃদয় পুলকিত হলো। প্রিয়মের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসল ও। নিজের দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছ ওর। গায়ে একটা সুতোও নেই। এভাবে নগ্ন দেহে দুজন মিশেছিল ব্ল্যাঙ্কেটের নিচে। আরিশা লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢাকে। পরক্ষণেই পাশে ফিরে চায়। ঘুমে কাদা প্রিয়মের দিন দুনিয়ার কোনো খবর নেই। মিষ্টি করে হাসল আরিশা। বুক পর্যন্ত ব্ল্যাঙ্কেট জড়িয়ে ফের প্রিয়মের কাছে ঘেঁষল। প্রিয়মের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিয়ে থুতনিতে আলতো চুমু খেল। পরিবারের সব ছেলের চেয়ে সুন্দর নির্দ্বিধায় প্রিয়মকেই বলা যায়। ফর্সার দিক দিয়ে প্রিয়ম সবার চেয়ে বেটার। তবে প্রত্যুষ মায়াবী। ওর মায়া মায়া বাচ্চাদের মতো মুখ দেখে সবাই ওকে সুন্দর বলে। তবে হুদায় ওর কথা ভাবতে যাবে কেন আরিশা? ও ভাববে শুধু নিজের জামাইয়ের কথা। ভেবেই ফের প্রিয়মের বুকে মাথা ঠেকালো আরিশা। বিড়বিড় করে বলল, ভালোবাসি। শাওয়ার নিতে বেরোতে বেশ অনেকটা সময় লাগলো আরিশার। চুলে তোয়ালে পেঁচিয়ে ধীর পায়ে বেরোলো ও। বিছানার দিকে তাকিয়ে দেখলো এখনও ঘুমিয়ে প্রিয়ম। দুষ্টুমি ভর করলো আরিশার মাথায়। তোয়ালে ছেড়ে চুলের পানি ঝেড়ে ফেললো ঘুমন্ত প্রিয়মের ওপর। চোখ মুখ কুঁচকে নিল প্রিয়ম। ব্ল্যাঙ্কেট দিয়ে গায়ের ওপর ছিটিয়ে পড়া বিন্দু বিন্দু পানিগুলো মুছে নিল। ব্ল্যাঙ্কেটটা বুকের নিচে নামিয়ে বিপরীত পাশ ফিরে ফের আরামে ঘুম দিল। শিশুর ন্যায় ঠোঁট উল্টে চাইল আরিশা। প্রিয়মের পিঠে রক্তাভ জখমের দিকে দৃষ্টি পড়তে চক্ষু বেরিয়ে আসার জোগাড় হলো ওর। তথস্থ হয়ে দাঁড়ালো আরিশা। লজ্জায় রক্তিম হলো দুটো গাল। ইস, ছেলেটার এমন অবস্থা করেছে ও। চটজলদি প্রিয়মের কাছে এগিয়ে গেল আরিশা। ব্ল্যাঙ্কেটটা গলা পর্যন্ত টেনে দিল। আঁচলের সহিত ঘোমটা দিয়ে কক্ষ ছেড়ে দ্রুত পায়ে বেরিয়ে এলো। আলতো পায়ে সিঁড়ি বেয়ে নামলো আরিশা। ড্রয়িং রুমে নামতেই দেখলো প্রাণনেশা গালে হাত রেখে সোফার উপর পা তুলে বসে আছে। রিক্ত শূন্য দৃষ্টিতে সামনে চেয়ে আছে। আরিশা একবার ভাবলো ওর পাশে গিয়ে বসবে। পরক্ষণে কি ভেবে যেন কিচেনের দিকে এগিয়ে গেল। মানুষগুলো যতই ওর পরিচিত আপন হোক, তবুও বউ হিসেবে এই বাড়িতে ওর প্রথম দিন। নতুন বউয়ের নিশ্চয়ই এভাবে ননদের পাশে বসে থাকা মানায় না। আরিশা ধীর পায়ে এগিয়ে গেল কিচেনের দিকে। মনারা বেগমের সাথে প্রাণনেশার 2 জন মামি কাজ করছে সেখানে। নত মস্তিষ্কে এগিয়ে গেল আরিশা। মনারা বেগম হাসলেন ওকে দেখে। কোমল স্বরে বললেন, উঠে গেছো তুমি? জি মাইমা, আমি সাহায্য করি তোমাকে। কি বললে? মনারা বেগমের তপ্তস্বরে ভয় পেয়ে গেল আরিশা। নিজের কথা পর্যবেক্ষণ করে দেখল কি ভুল বলে ফেলল ও। ঢোক গিলে আরিশা কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি কি কিছু ভুল করেছি? প্রিয়মার প্রাণনেশা আমাকে কি বলে ডাকে আরু? মাথা তুলে চাইল আরিশা। এতক্ষণে বুঝল মনারা বেগমের রাগের কারণ। কাঁপা কাঁপা ঠোঁট নাড়িয়ে বলল, সরি, আসলে অভ্যেস হয়ে গেছে তো। অভ্যাস বদলাতে হবে আরু। কাল পর্যন্ত আমাদের দুজনের মাঝে এক সম্পর্ক ছিল, আজ অন্য সম্পর্ক। প্রিয়মার প্রাণনেশা আমাকে আম্মু বলে ডাকে। তুমিও তো আমার মেয়ে, আমার প্রিয়মের বউ। মামুনি ডাকাও চলবে না, আম্মু ডাকবে, কেমন? বাধ্যের ন্যায় মাথা ঝাঁকালো আরিশা। মনারা বেগম ওর চিবুক ধরে বললেন, কিছু করতে হবে না আরু, তুমি গিয়ে প্রাণনেশার পাশে বসো। প্রাণনেশাও এইমাত্র উঠেছে, আমি নাস্তা দিচ্ছি তোমাদের দুজনকে। মনারা বেগমের কথা মেনে কিচেন থেকে বাইরে বেরোলো আরিশা। সোফার কাছে এসে দেখলো প্রাণনেশা এখনও সেই বিমূঢ় ভঙ্গিতে বসে আছে। আরিশা গিয়ে বসলো ওর পাশে। প্রাণনেশা মাথা রাখলো ওর কোলে। আরিশা ওর চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে তোর? মাথা ব্যথায় শেষ হয়ে যাচ্ছি আপনি। কী যে কষ্ট হচ্ছে। আরিশা যত্নের সহিত চুল টেনে দিল, মাথা টিপে দিল। এই 2 ভাই বোন ওর অসম্ভব প্রিয়, ভালোবাসার। ওদের কষ্ট সহ্য হয় না আরিশার। অনেকটা সময় ধরে প্রাণনেশার চুল টেনে দিল আরিশা। মনারা বেগম নাস্তা নিয়ে এলেন ওদের জন্য। প্রাণনেশা উঠে বসলো, ফের মাথা ঠেকালো আরিশার কাঁধে। আরিশা বোল থেকে প্লেটে মাংসের কালা ভুনা তুলে নিল। পরোটা ছিঁড়ে কালা ভুনা দিয়ে প্রাণনেশার মুখে দিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, একটু ভালো লাগছে প্রাণ? চিবোতে চিবোতে উত্তর দেয় প্রাণনেশা। আরিশা
খাইয়ে দিল ওকে। দুজনে মিলে পরোটা 3টে শেষ করলো। কান থেকে মাথা তুলল না প্রাণনেশা, উল্টে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আরিশাকে। বোঝা স্বরে বলল, ও তুমি তো এখন ভাবিপু হয়ে গেছো আমার। মাথা নুইয়ে হাসলো আরিশা। প্রাণনেশা এভাবে জড়াজড়িতে আরিশার মাথার আঁচল সরে যায় কিছুটা। কান থেকে আঁচল সরতেই প্রাণনেশার চোখ পড়ল আরিশার কাঁধে। মুহূর্তে নজরে এলো দন্তের গোল দাগ, এখনো রক্ত জমাট বেঁধে আছে সেখানে। দুষ্টু হাসলো প্রাণনেশা, কান থেকে মাথা তুলে বাহুর সহিত ধাক্কা দিয়ে বলল, ভাবিপু ফার্স্ট নাইট কেমন কাটলো? লজ্জায় নেতিয়ে গেল আরিশা। বাদ সেধে বলল, যা, এইসব জিজ্ঞেস করতে আছে নাকি? তোকে কেন বলবো? বলছো না কিন্তু দেখিয়ে দিচ্ছ। মিটিমিটি হেসে বলল প্রাণনেশা। আরিশা নাক কুচকালো, ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে বলল, কি দেখাচ্ছি প্রাণ? কাঁধের দাগ নিয়ে ঘুরছো ভাবিপু? চোখ বড় বড় করে তাকালো আরিশা। চটজলদি আঁচল দিয়ে নিজেকে ঢাকলো, কনুই দিয়ে গুঁতো দিল প্রাণনেশার পেটে। পরপরই অট্টহাসিতে ফেটে পড়ল দুজনে। দুপুর 3টেতে ঘুম ভাঙল প্রত্যুষের। ওদিকে মোবাইল ফোন নামক যন্ত্রটা শব্দ তুলে বেঁচে যাচ্ছে, থামার নামই নেই। এর আগে সকালে একবার ঘুম থেকে উঠেছিল, তবে গায়ের শার্টের বিদঘুটে গন্ধে দুবার বমি করেছে। কাল ওভাবেই এসে ভেজা শার্টেই ঘুমিয়ে পড়েছিল। তারপর যখন সকালে ঘুম ভাঙল, প্রত্যুষ টের পেল কালকে রাতের খাওয়া জিনিসটা কি। প্রিয়ম যে লুকিয়ে এসব খায় সেটাও ভালোভাবে বুঝতে পারছিল। বমি করে অবস্থা কাহিল হলো ওর। গায়ের শার্টটা যে কতবার ধুয়েছে সেটা শুধুমাত্র ওই জানে। ওয়াশিং মেশিনের ওপর বিশ্বাস ছিল না বলে নিজে হাতে কেচে ধুয়েছে। কক্ষের ফ্লোরে গুনে গুনে 4বার মুছেছে। এমনিতেও নিজের কাজ নিজেই করে ও। সার্ভেন্টদের ওর কক্ষে একটা জিনিসও হাত লাগাতে দেয় না। আর আজ তো অশৌচের সব সীমায় পার হয়ে গেছিল। প্রত্যুষের খুঁতখুঁতে নাক থেকে বিদঘুটে গন্ধটা সচ্ছিলই না। রুম স্প্রে মেরেও ক্ষান্ত হয়নি প্রত্যুষ। পুরো কক্ষে নিজের বডি স্প্রে ছড়িয়েছে। এইসব কাজ করতে করতে কতবার যে প্রিয়মকে গালিগালাজ করেছে সেটা প্রত্যুষ নিজেও জানে না। মাথা ঘুচল বলে এসি ছেড়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে আবার শুয়ে পড়েছিল। তারপর ঘুম ভাঙল এই ভর দুপুরে। প্রত্যুষের মাথা ঝিমঝিম করছে এখনো। চুল কামচে উঠে বসলো, বিড়বিড় করে বলল, প্রিয়মের বাচ্চা, তোকে আমি খুন করব। এদিকে খিদে পেট চোচো করছে। ঢোক গেল প্রত্যুষ, গলা শুকিয়ে কাট, গলবিল পর্যন্ত অবশ ঠেকছে। ফোনটা আবার শব্দ তুলে বেজে উঠল। চবর্গীয় শব্দ করে ফোনটা তুলে নিল প্রত্যুষ। নীলের নাম্বার দেখতেই ভ্রু কুচকে তাকালো। রিসিভ করে কানে দিতে ওপাশ থেকে নীল বলল, কী রে, তুই মরেছিলিস? কতবার ফোন করেছি তোকে, ধরছিস না কেন? বেঁচে আছি, মরবো না এত তাড়াতাড়ি। কি বলবি বল? ভাঙা গলায় নিম্নস্বরে বলল প্রত্যুষ। নীল চিন্তিত হলো। ওপাশ থেকে নীলের উদ্বিগ্ন স্বর ভেসে আসছে, এই দোস্ত, কি হয়েছে তোর? অসুস্থ তুই? খারাপ লাগছে? না তেমন কিছু না, বমি করতে করতে বুকে ব্যথা, গলা ভেঙে গেছে। আস্তাগফিরুল্লাহ, বমি হচ্ছে মানে? কোনো মেয়ে এত বড় ক্ষতি করলো তোর? প্রত্যুষ বিরক্তিকর শ্বাস ফেলল প্রত্যুষ। এই শয়তানের ভাঙা টেপ রেকর্ডার আবার শুরু হয়ে গেছে। প্রত্যুষ বিমূঢ় স্বরে বলল, ভাই আমি ছেলে, কোনো মেয়ের দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। না মানে প্রাণনেশা? খবরদার, খবরদার, তুই প্রাণনেশার নাম নিবি না। ওর সাথে রিলেট করে কোনো ফালতু কথা বলবি না তুই। নীলের অট্টহাসির শব্দ শোনা যায়। প্রত্যুষ গম্ভীর হয়ে বসে থাকলো। নীল বহু কষ্টে হাসি থামিয়ে বলল, আচ্ছা বাদ দে, তুই কালকে আসলি না কেন সেটা বল। গতকাল প্রিয়মের বিয়ে ছিল দোস্ত, অনেক কাজ ছিল আমার। শুধু ভাইয়ের বিয়ে খেলেই হবে? বন্ধুর বিয়ে খেতে হবে না? দুটো কি একসাথে কি করে সামলাই বল? প্রিয়মের বিয়েটা হুট করেই ঠিক হয়ে গেল, তোকে বলার সুযোগটাও পাইনি। হ্যাঁ, বিয়ের ডেটটাও পড়লো আমার বিয়ের সাথে মিলিয়ে। আমি একদিন আগে জানলেও বিয়ের ডেটটা পেছাতাম। তোকে ছাড়া একটুও ভালো লাগেনি আমার। আমার বিয়েতে আমার বেস্ট ফ্রেন্ড এলো না। মন খারাপ করে বলল নীল। প্রত্যুষ বলল না কিছু। কথা করাতে প্রশ্ন করলো, আন্টির কি খবর? মেনে নিতে পেরেছে রাউসাকে? আর মেনে নেওয়া, প্রতিনিয়ত কথা শোনাচ্ছে আমাকে, তবে রাউসাকে কিছু বলে না। ধরতে গেলে একেবারে
কথা বলে না রাউসার সাথে। ইস, ও কেন প্রথমে আমার জীবনে এলো না প্রত্যুষ? ও কেন ওর গায়ে কলঙ্ক লাগলো? আমি কি পারবো ওর ওপর থেকে সেই কলঙ্কের দাগ মুছতে? পারবি। তুই তোর ভালোবাসা দিয়ে আগলে রাখবি ওকে। আমাদের জীবনের সব কিছু আমাদের মর্জি মতো হয় না, তবে ভালো থাকার চেষ্টাটুকু তো আমরা করতেই পারি। তুই ভালো আছিস? বেঁচে আছি। হৃদয়ে থাকা ওই মেয়েটার সাথে এক আকাশের নিচে আছি। আর কি লাগে? বেশি লোভ করতে নেই। চুপ করে গেল নীল। প্রত্যুষের এসব কঠিন কথার পরিপ্রেক্ষিতে ও কোনো প্রত্যুত্তর করতে পারে না কখনোই। প্রত্যুষ ফের বলল, তুই জানিস কত মানুষ তাদের প্রিয় মানুষটার মুখ পর্যন্ত দেখতে পায় না? সেদিক দিয়ে আমি সুখে আছি। প্রতিদিন ওর সাথে দেখা হয় আমার। আমি দেখতে পাই আমার প্রিয় মানুষটা অন্য একজনের সাথে জড়িয়ে পড়ছে। আমি প্রতিনিয়ত নিজের সর্বনাশ দেখে নিজেই হাসি। কষ্টটা শুধুমাত্র আমার হোক, আমার প্রাণের গায়ে না লাগলেই হলো। কেন যে সৃষ্টিকর্তা তোকে এমন ইন্ট্রোভার্ট বানালো? বাদ দে, সয়ে নিয়েছি সব কিছু। এখন কষ্ট লাগলেও মানিয়ে নিতে পারি। আর আগে কান্না পেতাম। দেখা করিস, অনেক দিন দেখা হয় না। আচ্ছা। স্বচ্ছ শুভ্র মেঘের কোল ঘেঁষে পাখিদের নিড়ে ফেরার পায়তারা। গোধূলির ম্লান আলো লুটিয়ে পড়ছে ধরিত্রীতে। সময় বাড়ার সাথে সাথে কুয়াশার চাদরে ঘনত্ব বাড়ল। এমনই এক উদ্দেশ্যহীন শেষ বিকেলে গাড়ির বনেট ঘেঁষে দাঁড়িয়ে আছে উচ্ছ্বাস। ফর্সা মুখটায় সূর্যের কমলা দীপ্তি। বক্ষপটে ক্রস করে হাত গুজে রাখা। ম্লান আলোয় চোখের কালো সানগ্লাস চকচক করছে। সে সানগ্লাসে ঢাকা বিষাদে মোড়ানো চক্ষু দুটো মুগ্ধ দেখতে পায় না। সে শুধু দেখতে পায় ঠোঁটের কোণে লেপ্টে থাকা উজ্জ্বল হাসি। কারোর মুখে কোনো কথা নেই। বিশাল শিশু পার্কে ছোট ছোট বাচ্চাদের ছোটাছুটি, চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যায়। অদূরে কিছু ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলছে। উচ্ছ্বাস নির্বিশেষ তাকিয়ে আছে সেই দিকে, যেন এটাই একমাত্র প্রধান কাজ। মুগ্ধকে সকাল সকাল ফোন দিয়েছিল ও, বলেছিল জরুরি ডিসকাশন আছে, বিকেলে যাতে একবার দেখা করো। কিন্তু এসে থেকে মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছে। সেই বিকেলের মধ্যভাগে এসেছিল ওরা। নীরবতায় শটান দাঁড়িয়ে থাকতে থাকতে এখন দিনের শেষ ভাগে এসে ঠেকেছে। একটু পর মাগরিবের আজান দেবে। মুগ্ধ উসখুস করছে, তবে উচ্ছ্বাস নির্লিপ্ত, যেন কোনো তাড়াহুড়ো নেই নিজের মধ্যে, নেই কোনো জাগতিক চিন্তা। একটা ছেলে হয়ে অন্য একটা ছেলের মুখে নিজের ক্যাবলাকান্তের মতো তাকিয়ে থাকতে থেকে নিজেরই অকওয়ার্ড ফিল হচ্ছে মুগ্ধর। তবে যাই হোক, একটা কথা বলতেই হয়, ছেলেটা সুন্দর। মনে মনে তওবা খেলো মুগ্ধ। ছি, গে নাকি ও? এইসব চিন্তাভাবনা কখন থেকে আসা শুরু করলো ওর মনে। মুগ্ধর এসব ফালতু ফালতু চিন্তার মাঝে উচ্ছ্বাসের দীর্ঘশ্বাসের শব্দ শোনা যায়। ভাবনার সুতো কাটতে হকচকিয়ে তাকালো মুগ্ধ। উচ্ছ্বাস নিজের গায়ের ডেনিম জ্যাকেটে পকেটে দুটো হাত পুরল। প্রকৃতি মৃদুমন্দ বাতাস বইছে। সেই হিম বাতাসে মুগ্ধের গায়ে কাঁটা দেয়। উচ্ছ্বাস ঠোঁট বাঁকিয়ে হাসলো, কোমল স্বরে বলল, ভালো আছো মুগ্ধ? জি। ডেকেছিলেন যে ভাইয়া? কথা ছিল তোমার সাথে। জি বলুন। আবার নীরবতা দুজনের মধ্যে। উচ্ছ্বাস কথা বলছে না দেখে মুগ্ধ নিজেই বলল, তুলির কেসটার কোনো গতি হয়েছে ভাইয়া? না, এখনও কালপ্রিটকে খুঁজছি আমরা। এত দেরি যে? ওর মা এখনও আমাদের কল দিয়ে কাঁদে। মেয়েটা যে কোনো সুরাহায় হলো না। বিচার পাবে না ও? ওর দোষীরা শাস্তি পাবে না? পাবে। চুপ করে গেল মুগ্ধ। উচ্ছ্বাস ফের বলল, মেয়েটা তোমাকে পছন্দ করতো মুগ্ধ? চমকে তাকালো মুগ্ধ। তুলি যে ওকে পছন্দ করতো সেটা আগেই বুঝতে পেরেছিল ও, তবে সেটা উচ্ছ্বাস কী করে জানলো সেটা ঠিক ঠাহর করতে পারল না। মনে মনে প্রশ্ন করল। জীবের গোড়ায় এসেই থামতেই মুগ্ধ উদ্গ্রীব স্বরে আওড়ালো, আপনি কি করে জানলেন? এক পাশে হাসলো উচ্ছ্বাস, ব্যগ্র স্বরে বলল, ওটা বাদ দাও, আমার একটা প্রশ্নের উত্তর দাও। জি। প্রত্যুষ আর প্রাণনেশার কি রিলেশন ছিল? আরেক দফা অবাক হলো উচ্ছ্বাস। চমকে উঠল দৃষ্টি।
প্রাণনেশার প্রত্যুষের কথা পরিবারের মানুষগুলো আর প্রাণনেশার বন্ধুরা ছাড়া কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। সেখানে উচ্ছ্বাস এমন একটা কথা কোত্থেকে বলল, সেই ভাবনায় কুল কিনারা হারালো মুগ্ধ। নার্ভাসনেসে হাতের তালু শিরশির করল। উচ্ছ্বাসকে বলবে কি বলবে না সেই ভাবনায় দোটানায় পড়ল। যতই ওর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হোক না কেন, এটা প্রাণনেশার জীবনের প্রশ্ন, প্রাণনেশার একগুচ্ছ আবেগ। সেই আবেগে ফাটল কি করে ধরাবে মুগ্ধ? মুগ্ধ রুদ্ধস্বরে দোনামোনা করে বলল, হঠাৎ এই প্রশ্ন? প্রত্যুষ ভাই প্রাণনেশার জ্যাঠতো ভাই, আপনার হঠাৎ এই প্রশ্ন মনে আসলো কি করে? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও মুগ্ধ। আমি সম্পূর্ণ বিষয়টা জেনে তারপরেই তোমার থেকে প্রশ্ন করেছি। অকুল পাথরে পড়ল মুগ্ধ। বলবে কি বলবে না সেই নিয়ে টানাপোড়েন সৃষ্টি হলো। জিভ ঠোঁট ভিজিয়ে অনুনয় করে বলল, কাউকে বলবেন না তো? ফের হাসলো উচ্ছ্বাস, বলল, কাকে বলবো? বাগবিতণ্ডায় জড়ালো না মুগ্ধ। নমনীয় কণ্ঠে বলল, সম্পর্কে ছিল না, বাট ভালোবাসত। নিষ্ঠুর অপ্রিয় কথাটা মস্তিষ্কে ফুঁড়ে প্রবেশ করতেই মাথা নোয়ালো উচ্ছ্বাস। ঠোঁট কামড়ে থিতিয়ে আসা কণ্ঠে আওড়ালো, কে ভালোবাসত? প্রাণনেশা? না, দুজনেই। ছোটবেলা থেকেই প্রাণনেশার সফট কর্নার ছিল প্রত্যুষ ভাইয়ার প্রতি। প্রত্যুষ ভাইয়া ওর 18তম জন্মদিনের দিন নিজের ভালোবাসার কথা জানিয়েছিল। তবে কিছু হলো না যে দুজনের মধ্যে। সৃষ্টিকর্তা চায়নি তাই। প্রত্যুষ ঠকিয়েছে প্রাণনেশাকে। একজনকে ভালোবেসে আরেকজনকে কি করে বিয়ে করতে পারল ও? ঠকায়নি ভাইয়া, প্রত্যুষ ভাইয়াও কম কষ্ট পায়নি। আপনি হয়তো এতদিন পরিচিত হয়েছেন প্রত্যুষ ভাইয়া ইন্ট্রোভার্ট স্বভাবের সাথে। উনি ছোটবেলা থেকে এমনই ছিলেন, কাউকে নিজের মনের কথা বলতে পারতেন না। আর ওদের ফ্যামিলিতেও কিছুটা প্রবলেম ছিল। দুজনের সম্পর্কের এমন বিশ্রী ফাটলে ওদের পরিবার পর্যন্ত ভেঙে গেছে। প্রাণনেশা সুইসাইড পর্যন্ত করেছে প্রত্যুষ ভাইয়ের বিয়ের দিন। কি? বিমূঢ় স্বরে আওড়ালো উচ্ছ্বাস, চোখে মুখে অবিশ্বাসের ছাপ। এত বিশ্রী অনুভূত হলো যে উচ্ছ্বাসের ভেতরে সব কিছু গুলিয়ে গেল। মুখ ফুটে কিছু বলতে চাইল ও, তবে গলবিল ফুঁড়ে একটা শব্দ বেরোলো না। মনে হচ্ছে গলায় কিছু ঠেকছে, ঢোক গিলতে পারছে না ও। মুগ্ধ ফের স্বীকারোক্তি দিল, প্রাণনেশা এখনও প্রত্যুষ ভাইকে ভালোবাসে, অসম্ভব ভালোবাসে। যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে যায়, ঠিক ততটা ভালোবাসে। যতটা ভালোবাসলে কারোর জন্য নিজের প্রাণটা অবলীলায় দিয়ে দেওয়া যায়, ঠিক ততটা ভালোবাসে। যদি এখনও প্রত্যুষ ভাই একবার বলে তার কাছে ফিরে যাওয়ার কথা, প্রাণনেশা সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাবে তার কাছে। কথা শেষ করে হাঁপালো মুগ্ধ। এক নিঃশ্বাসে অনেক কিছু বলে ফেলেছে ও। প্রাণনেশা জানতে পারলে ওর পেন্সিল হিলগুলো উড়িয়ে মারবে ওর গায়ে। মুগ্ধ ফের চঞ্চল স্বরে নিষেধাজ্ঞা জারি করে বলল, প্রাণনেশাকে বলবেন না প্লিজ। আপনাকে বলেছি, জানলে ও আমাকে ঝাঁটা দিয়ে পেটাবে। বিষাদ হাসলো উচ্ছ্বাস। মুগ্ধর কথার পরিপ্রেক্ষিতে মাথা নাড়ালো ও, ইশারায় বোঝালো বলবে না। মুগ্ধ মিষ্টি হেসে দেয়। ও দেখতে পায় না উচ্ছ্বাসের কালো সানগ্লাসের আড়ালে ওর টলমলো দৃষ্টি। উচ্ছ্বাসের হাসি মুখের পেছনে গুঁড়া গুঁড়া হয়ে ভেঙে যাওয়া হৃদয়। প্রথম ভালোবাসা হারানোর আফসোস, যন্ত্রণা ওর অন্তঃস্থলে কি নিদারুণ দাগ কেটেছে। মুগ্ধ চলে গেছে একটু আগে। উচ্ছ্বাস এখনও একই জায়গায় দাঁড়িয়ে। কালো আকাশে তারাদের ভিড়। কলঙ্কিত চাঁদ উঁকি মেরে চাইছে। সেই চাঁদের স্নিগ্ধ রশ্মি ঝলমল করে তুলছে চারিপাশ। পার্কে একটা কাকপক্ষীও নেই। চারিদিকে অন্ধকার বিরাজ করছে। শুধু রাস্তার দুধারে সোডিয়ামের হলদে আলো কিছুটা অন্ধকার গ্রাস করেছে। গায়ের ডেনিম জ্যাকেটটা খুলে ফেলেছে উচ্ছ্বাস। মুগ্ধর কথাগুলো শোনার পর কেমন যেন হাঁসফাঁস লাগছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওর। তাই কিছুটা শীতলতার ছোঁয়া পাওয়ার আশায় জ্যাকেটটা খুলে ফেলেছিল ও। তবে বুক ভরে শ্বাস নিতে পেরেছে কি? পারেনি বোধহয়। প্রথম ভালোবাসা হারানোর দুঃখে হাত পা ছড়িয়ে শিশুর মতো কাঁদতে মন চাইছে ওর। গলা ফাটিয়ে চিৎকার করতে মন চাইছে, তবে সেটা সম্ভব হচ্ছে না। অদূর নিস্তব্ধ আকাশে সম্মোহনীয় ন্যায় তাকিয়ে আছে উচ্ছ্বাস।
চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যায়। তেমনই একটা ভুতুড়ে পরিবেশে শটান দাঁড়িয়েও। বুকের মধ্যে কেউ চিৎকার করে কাঁদে। পাঁজরে টনটনে ব্যথা অনুভব হয়। চোখের কার্নিশ বেয়ে টুপ টুপ করে অশ্রু গড়ায়। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কতটা কঠিন। কাজী নজরুল ইসলাম। চলবে।